আমন্ত্রণ জানাচ্ছি আজকের সংবাদ বিশ্লেষণে। আমরা চলমান ঘটনা নিয়ে সবসময় আলোচনা করি। আজকের চলমান ঘটনাগুলো নিয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক কামরুজ্জামান বাবু। বাবু, আমরা যদি শুরুতে একটু আলোচনা করি এভাবে যে মব সন্ত্রাস যেটা বহুল আলোচিত ছিল সেটা অনেকখানি থেমে গিয়েছিল, সবাই যার যার কাজে ব্যস্ত ছিল, নির্বাচনী একটা ডামাডোল শুরু হয়ে গিয়েছিল। কিন্তু এই যে জুলাই বর্ষপূর্তির অনুষ্ঠানগুলোকে নিয়ে আবার যখন রাজনৈতিক দলগুলো একটু নড়ে চড়ে বসলো, সারা দেশব্যাপী গণসংযোগ শুরু হলো, তখন কিছু কিছু ঘটনা নিয়ে আবার কিন্তু মবের ঘটনা আমাদের চোখের সামনে আসছে। তো এই যে বিষয়গুলা নতুন করে আসছে, পুলিশ প্রশাসনকে দেখা যাচ্ছে যে এগুলাকে যখন নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে তখন সেই পুলিশকে প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। সব মিলিয়ে পুলিশও কিন্তু এখন খুব বেশি সক্রিয় হতে পারছে না বলে সংশ্লিষ্ট বা বিশেষজ্ঞরা বিভিন্ন জায়গায় মতামত দিচ্ছেন। আপনার মতটা একটু জানতে চাই। ধন্যবাদ। আপনাকে প্রথমে বলি যে আপনি যে বলেন এই মব জাস্টিস, মব কখনো জাস্টিস হয় না, মব আসলে সন্ত্রাস হয়। দেখেন, আমরা যদি দেখি 2024 সালের 5 অগাস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর, পতিত সরকারের পরে আমরা যখন দেখেছিলাম যে বিচ্ছিন্নভাবে দু একটা জায়গায় এই মব শুরু হলো, তখন থেকে কিন্তু সরকারের, অন্তর্বর্তীকালীন সরকারের যারা দায়িত্বে আছেন তারা কিন্তু বারবার বলে আসছিলেন যে এটা গ্রহণযোগ্য না, এইভাবে আইনকেও হাতে তুলে নিতে পারেন না। এরপরেও অনেকগুলো ঘটনা ঘটেছে, এভাবে অনেককে মানুষকে পিটিয়ে মারা হয়েছে। মানে এরকম একটা সভ্য সমাজের যুগে এসে যেখানে আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান, আপনি একবার চিন্তা করেন তো যে শান্তির জন্য তিনি নোবেল পেয়েছেন, তিনি আমাদের সরকারের প্রধান, কত বড় বিরাট সুযোগ বাংলাদেশের মানুষের এবং মানুষের একটা অকুণ্ঠ সমর্থন নিয়ে তিনি যখন মানে ক্ষমতায় আসলেন নিলেন আর কি, তখন সেখানে শান্তির সুবাতাস বইবে, এটাই স্বাভাবিক ছিল, প্রত্যাশা একটু আকাশচুম্বী ছিল আসলে। কিন্তু দেখেন, ঠিক আছে, আমরা তখন ধরে নিলাম যে আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রথম দিকে, পুলিশ ছিল না, থানাগুলো পুড়িয়ে, মানে থানাগুলো আইন শৃঙ্খলা উপযোগী ছিল না থানায় বসে কাজ করার। তো সবকিছু মিলিয়ে যখন শুরু হলো যে নতুন উদ্যমে কাজ শুরু করবে, আমরা দেখলাম চারিদিক থেকে সামাজিকভাবে এটার অনেক নিন্দা এসেছে এবং অন্য সব রাজনৈতিক দলও বলেছে যে মবকে কখনো মানা উচিত না, মবকে বলা উচিত না। কিন্তু একটা জিনিস আপনাকে বলা হবে, কেউ কেউ বলেছে মব যেই সন্ত্রাসগুলো হচ্ছে এটা সরকারের মদত আছে, কিন্তু এটা আসলে কোনো প্রমাণ ছিল না। এখন দেখেন, সর্বশেষ যে কয়েকটি ঘটনা ঘটেছে তা এখন আর বিচ্ছিন্ন বা কিছু কিছু বলার অবস্থা নেই। আপনি খেয়াল করে দেখবেন যে আমরা আজ থেকে 2 মাস আগেও যে আশার মধ্যে একটা অনাশা, মানে দুরাশা, যখন লন্ডনে তারেক জিয়ার সাথে যে বৈঠকটা, সেই বৈঠকের আগে যে অবস্থা ছিল, একটা সাংঘাতিকভাবে একটা মানুষের মধ্যে একটা হতাশা, এক ধরনের দুশ্চিন্তা, দেশে কি হবে। যখন বৈঠক হলো তখন কিন্তু আসলে নির্বাচনের একটা দামামা চলছে। তারপরে কি আসলো আমাদের দেশে, হঠাৎ করে ঐক্যমত কমিশনে দ্বিমত। দেখেন, সর্বশেষ আমি যেটা বলছিলাম যে তারেক রহমান সাহেবের সাথে যখন ডক্টর ইউনূস বৈঠকটা করলেন লন্ডনে, সেইখানে যে বৈঠকের পরে কিন্তু দেশে এক ধরনের কোন ধরনের সকল দুশ্চিন্তা মনে হয় কেটে গেল। মানুষ বলছে এখন নির্বাচন হবে, প্রত্যাশার বুক বাড়ানো। এরপর হলো ঐক্যমত কমিশনের একটা ঐক্য দ্বিমত। এখন যে কোনো গণতন্ত্র একটা মুশকিল হয়ে গেল কি, গণতন্ত্রের সৌন্দর্য কিন্তু সেটাই, আপনি সব একমত হতে পারবেন না, দ্বিমতটাকে থাকবে এবং অন্যের মতের প্রতি আপনাকে শ্রদ্ধাশীল হতে হবে, আপনি মানেন না মানেন, কারণ প্রত্যেকের মতামতের ভিত্তিতেই তো গণতন্ত্র। এখন আমাদের এখানে আপনি যখনই আপনি একমত হবেন না তখন কিন্তু আপনাকে সফট লিক ট্যাগ দিয়ে দেওয়া হবে, যখন আপনি একমত হবেন না তখন কিন্তু আপনাকে বলা হবে আপনি একটি বিএনপি মাইন্ডেড, যখন আপনি একমত হবেন না তখন বলবে আপনি জামাত মাইন্ডেড, যখন আপনি একমত হবেন না তখন বলবে আওয়ামী লীগের দোসর, এনসিপি। মানে আমি বলছি না, এখানে যখন বিএনপির সাথে মিলবে না, এই যে কালচারটা শুরু হলো, এই কালচারের মধ্যে যেই আশঙ্কাটা ছিল, সবচেয়ে বড় সেই আশঙ্কাটা হলো গত কয়েকদিনের ঘটনায়। এবার মূল প্রসঙ্গে আসি। মূল প্রসঙ্গের বক্তব্য হচ্ছে, দেখেন আপনি পটিয়াতে, চিটাগাংয়ের পটিয়াতে কি হলো, একজনকে ছাত্রলীগের নেতা বলে আপনি তাকে বলা হলো যে ছাত্রলীগ করতো, তাকে যেভাবে ধরে পুলিশের কাছে নিয়ে যাওয়া হলো। পুলিশ বললো যে আমাদের কাছে তার নামে কোনো মামলা নাই, মামলা না থাকলে আমরা ধরতে পারবো না, বলে মামলা নেন। এবং পুলিশ বললো যে এইভাবে মামলা দিলে, মামলা তো আপনি বলছেন মামলা দেওয়ার পরে সে মামলা তদন্ত হবে, মামলা হলে অ্যারেস্ট না, সরকারের প্রজ্ঞাপন আছে। আপনি দেখবেন ধানমন্ডিতে এর আগে একটা ঘটনা ঘটেছিল, সেখানে কিন্তু সেখানকার ধানমন্ডি থানার যে পুলিশ অফিসার
তিনি যেভাবে সেই মবকে নিয়ন্ত্রণ করেছিলেন এবং সে কারণে পুলিশ কমিশনার ডেকে কিন্তু তাকে পুরস্কৃত করেছেন। তো স্বাভাবিকভাবে আস্তে আস্তে পুলিশের কিন্তু মনোবল বাড়ছিল, শুরু হয়েছে। পুলিশের অনেক ধরনের দোষ আছে, আমরা বলি পুলিশের অনেক সমস্যা আছে, কিন্তু পুলিশ কিন্তু দিন শেষে আপনি বলেন তো কোথাও গেলে আপনার মানে বিপদে পড়লে শেষ পর্যন্ত পুলিশই আপনার লাগে। তা আপনি পুলিশ আপনাকে নিল না বলে মামলাটা নিল না, আপনি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে অভিযোগ জানাতে পারেন। সেখানে হঠাৎ করে একটা ফেসবুকে একটা আমরা পোস্ট দেখলাম যে আজকে থানা মানে পটিয়া থানাকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে বলে, এই যে আপনি জনতাকে মানে উচ্ছৃঙ্খল কিছু সংখ্যক লোককে আপনি জড়ো করলেন, তারপরে আপনি চট্টগ্রাম থানা বলেন, ঢাকা কক্সবাজার হাইওয়ে রোডকে আপনি 9 ঘন্টা 10 ঘন্টা করে অবরোধ করে রাখলেন, এক পর্যায়ে বাধ্য হলেন, আপনার দাবি হলো না ওই পুলিশ অফিসারকে সরাতে হবে, এবং সরিয়ে নিল নিরুপায় সরকার। এই যে সরকারের শক্তিহীনতা, আচ্ছা এইটা এনসিপি শক্তিহীনতা না, মানে সরকারের আসলে মানে সরকারের আমি বলবো, এইটা আমি অনেস্টলি বলি একজন সাধারণ নাগরিক হিসেবে, একজন সরকারের জায়গায় থাকবে, তার কাছে কে আসলো, এটা কি এনসিপি না জামাত না বিএনপি, এটা কোনো মুখ্য ব্যাপার না, যে যেটা নিয়মের মধ্যে নয় সেটা, যেমন আপনি ইশরাককে তো শপথ নিতে দেন নাই, দিচ্ছেন ইশরাককে বলছেন যে যখন আদালতের রায়টা এসে পৌঁছালো ইশরাকের মেয়াদ শেষ, পারছেন ইশরাককে অবরোধ করে রাখছিল, শেষ পর্যন্ত কি শপথ নিতে দিয়েছেন, ঢাকা দক্ষিণে প্রশাসক বসিয়েছেন, তার মানে সরকার অনড় ছিল। সরকার এখানে অনড় থাকলো না, কারণ এটা আগেও আমরা বলেছি এনসিপি যে তাদের প্রতি সরকারের কিছু কিছু ব্যক্তির বিশেষ একটা শুভ দৃষ্টি রয়েছে, না হলে এটা করতে পারতো না। আচ্ছা এখন যখন আমরা এনসিপির সমালোচনা করছি, তারপরেই দেখেন মুরাদনগরে কি ঘটনাটা ঘটলো। আপনি মনে রাখবেন, আপনি একটা মবকে সন্ত্রাসকে আপনি বাধা দিচ্ছেন না, এবং সবচেয়ে দুঃখজনক হচ্ছে গতকালকে অ্যাটর্নি জেনারেলের আপনি একটা বক্তব্য দেখবেন, তিনি বলছেন নুরুল হুদার সাথে যে মব করা হয়েছে এটা আমাদের অনেক অর্জনকে ব্যাহত করবে। তিনি বললেন খুব ভালো কথা, আপনি নুরুল হুদার ওখানে যে কয়েকজন ধরে মব করেছিল, আপনি ধরছেন একজনকে, মব কি একজন করছিল? করে নাই। আবার যারা যেখানে মব করে ধানমন্ডিতে যারা মব করতে গেল, পরের দিন এনসিপি নেতা আব্দুল হান্নান তাকে ছাড়াই নিয়ে আসলো। মানে কোন আসলে একটা জিনিস তো যেমন বাবু সত্য যে এনসিপি কিন্তু একটা নতুন রাজনৈতিক দল, তরুণ একটা তুর্কি, তাদের একটা বড় অবদানও ছিল, কিন্তু সব মিলায় দেখা যাচ্ছে তারা হয়তো কিছু ভুলভ্রান্তি করছে। তাদেরটা আমরা বলছি ভুলভ্রান্তি করছে। ভাই 10 জনের একটা দল, মানে 10 জন 50 জন 100 জন, মানে বিএনপির তুলনায় বলেন তো অনেক ছোট দল, সেখানে তাদের মধ্যে কি সমস্যা, নিজেদের অন্তকন্দল শুরু হয়ে গেছে, নিয়ন্ত্রণ নাই। আরেকটা খুব মজার বিষয় হচ্ছে এনসিপি বলছে রাজনৈতিক দল, বৈষম্য বিরোধী আন্দোলন তো রাজনৈতিক দল না। বৈষম্য বিরোধী আপনি খেয়াল করে দেখবেন যা কিছু হয় সেখানে এনসিপি জড়িয়ে পড়ে, কথা ক্লিয়ার। কিন্তু তার মানে পরিষ্কার করে বললেই হয় যে এটা আমাদের একটা সিস্টার মানে আরেকটা সিস্টার কনসার্ন, আমাদের আরেকটা উইং, দলের একটা উইং গেল। এতদিন আমরা এনসিপি নিয়ে বলেছি যে এনসিপি এটা করছে, এই যে একটাকে আপনারা প্রশ্রয় দিচ্ছি, এই দেখা দেখি কিন্তু অন্যরা উৎসাহিত হচ্ছে, যারা মব করে, যারা খারাপ মানুষ। আপনি বলেন তো মুরাদনগরের ঘটনাটার পরে আপনি খুব তড়িৎ গতিতে পুলিশ চাইলে কি না পারে, সরকার চাইলে কি না পারে দেখিয়ে দিল। সেখান থেকে যে আসামি, এবং এর আগে যে একটা ঘরের ভিতরে ঢুকে একটা গৃহবধূকে শ্লীলতাহানি করলো, ভিডিও ছড়িয়ে দিল, সেই আসামি কিন্তু ঢাকায় এসে ধরা পড়ছে কয়েকদিনে, একদিনের মধ্যে। তার মানে সরকার কঠোর হলে সম্ভব, পুলিশ সক্রিয় হলে সেটা আরো বেশি, পুলিশকে সেই স্বাধীনতা দিতে হবে। আসলে যে কোনো একটা গণ অভ্যুত্থানের পরে এই ধরনের যে ঘটনাগুলো বাংলাদেশে ঘটেছিল, এগুলো কিন্তু খুব স্বাভাবিক প্রক্রিয়া হতেই পারে, এটা সারা দুনিয়ায় ঘটেছে। হ্যাঁ, কিন্তু 1 বছর পরে এসে সেটার যে ধারাবাহিকতা বা থেমে থেমে হলেও আবার শুরু হওয়া, সেটা কিন্তু এখনো চোখে পড়ছে চোখে না। এবং গত 2 দিনে যেটা ঘটেছে, এটা একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জন্য, সকল মানুষের জন্য একটা আতঙ্কের বিষয়। আপনি খেয়াল করে দেখেন, যেই জায়গাটাতে যখন আপনি মুরাদনগর নিয়ে মানুষের একটা ধিক্কার, আমাদের কোথায় যেন সেদিন বলল যে ব্রাহ্মণবাড়িয়া এবং সিলেটের মানুষ মানে এমন অবস্থা যে টিস্যু পেপার নিয়েও তারা মারামারি করে। আমরা যখন ব্রাহ্মণবাড়িয়া মুরাদনগর দিয়ে আলোচনা করছি, ঠিক সেই সময় আমাদের কি ঘটলো, ঢাকা শহরের খোদ রাজধানীতে দিনে দুপুরে কথা নেই, হোটেল জাকারিয়ার বারে খাবার খেয়ে ডিসকাউন্ট দিতে বাধ্য স্থানীয় যুবদল নেতা মনির। সে একদল লোক নিয়ে আগের দিন গেছে, পরের দিন আবার গিয়ে সে তার কাঙ্ক্ষিত সেবা পায়নি বলে সে একটি ভিআইপি রুম চেয়েছে, পায়নি বলে ভাঙচুর করেছে এবং ওখানকার নারীদের উপর আক্রমণ করেছে। সেই ভিডিও ফুটেজ যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লো,
বাংলাদেশ জাতীয়তাবাদী দল মুহূর্তের মধ্যে সে যুবদলের কেন্দ্রীয় যুবদল তাই সেই মনিরকে বহিষ্কার করলো। বহিষ্কার করতে একটা হোটেলের পক্ষ থেকে মামলা হলো এবং বিএনপির যে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকেও সেটা জানানো হলো, মনিরকে বহিষ্কার করা হয়েছে। আচ্ছা দেখেন, এই যে বিএনপি যে কোনো বিষয় যখন আসছে তখন বিএনপি কিন্তু বহিষ্কার কি শাস্তি একমাত্র না, সেটা না, তারপরে পদক্ষেপ আছে। এই যে দলের এত বড় একটা মানুষের একটা এই ধরনের ঘটনা তো আরো ঘটছে এবং এই ঘটনার পরেই আমরা কি দেখলাম, পাটগ্রাম, লালমনিরহাটের পাটগ্রাম এবং হাতীবান্ধা। আচ্ছা, পাটগ্রামে থানায় সেখানে একটা ঘটনা ঘটাবে স্থানীয় বিএনপির অঙ্গ সংগঠনের লোকজনরা, এবং পাটগ্রামের লোকজন থানাকে যেন হাতীবান্ধা থানা সহযোগিতা করতে না পারে এই জন্য হাতীবান্ধা থানা বিএনপিকে বলা হয়েছে বা তার অঙ্গ সংগঠন, তোমরা এই থানা ঘেরাও করে রাখো। এবং তারপরে যে ঘটনাটা ঘটিয়েছে সেখানে, এই যে আপনি খেয়াল করে দেখেন, যখন চারিদিকে বিএনপি নির্বাচন হলেই বিএনপি একটা সংখ্যাগরিষ্ঠ না, শুধু আমরা ভাবছি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার মুখোমুখি, সেই সময় যখন এই ঘটনাগুলো ঘটছে ওই অঞ্চলে যদি পুলিশ অবরুদ্ধ হয়ে থাকে 40-50টা মোটরসাইকেল নিয়ে, যারা পুলিশকে অবরুদ্ধ করে রাখে, পুলিশের সাথে কথা কাটাকাটি হয়েছে, পুলিশ চেষ্টা করেছে পাটগ্রামকে হাতীবান্ধা থানা গিয়ে চেষ্টা করছে তাদেরকে উদ্ধার করতে, পুলিশ নিজেই বের হতে পারেনি। তাহলে জনগণ যদি স্থানীয় একজন অধিবাসী যদি আক্রান্ত হয়, মানুষ কার কাছে হেল্প চাইবে? আমরা মেনে নিলাম, কিন্তু এটা তো সত্য কামরুজ্জামান বাবু যে আসলে যদি আমরা ধরে নেই আওয়ামী লীগের 2% মানুষ হয়তো বা বড় বড় নেতাকর্মীরা পালিয়ে তাদের জীবন বাঁচিয়েছে, সাধারণ নেতাকর্মীদের বাংলাদেশে ফেলে যে, এটা তো অস্বীকার করার উপায় নেই, এবং বড় একটি অংশ এখনো বাংলাদেশে তারা অবস্থান করছে। তারা যদি ভুল বদল করে বিএনপি এবং এনসিপিকে একটা বিব্রতকর অবস্থায় ফেলার জন্য এই ধরনের ঘটনা ঘটিয়ে থাকে, এটা তো আপনি এখন যেটা বলছেন, আমি তাহলে একটা কথা বলি, আওয়ামী লীগের, আচ্ছা আপনি একটা জিনিস বলেন, বংশ পরম্পরায় কেউ আওয়ামী লীগকে ভোট দিতে পারে, আপনি তাকে মেরে ফেলবেন? আমি আপনাকে একটা জাস্ট এক্সাম্পল বলি, 75-এর আগে তখন বিএনপি ছিল না, আজকের অনেক বিএনপি নেতা যারা ডাক সাইডে জিয়া রহমানের মানে যারা মনে প্রাণে বিশ্বাস করে, ডাক সাইডের নেতা যারা মনে প্রাণে জিয়া রহমানের আদর্শকে বিশ্বাস করে, তারা একসময় অনেকে ছিল না আওয়ামী লীগ করছে, তাকে মারবেন না। প্রশ্নটা হচ্ছে কি জানেন, আপনি বারবার আমি বলছি যে অন্যায় করেছে তাকে আপনি আইনানুগ শাস্তি দেন, সেটা শেখ হাসিনা হোক আর একজন সাধারণ নেতা কর্মী হোক। আমার প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগের লোকজন, আপনি যদি বলেন যে বিএনপি বা এনসিপির ভিতরে ঢুকে এই ধরনের সন্ত্রাস করছে, তাহলে সেটা দল হিসেবে আপনি তাকে আশ্রয় দিয়েছেন। প্রথম কথা হচ্ছে যে 40-50 জন যারা বিএনপির গেছে, আপনি গণমাধ্যমের যে রিপোর্টটা আমরা পড়েছি, আমরা বলছি না এটা বিএনপি জাতীয়তাবাদী দল বলেছে করতে, নো, এটা হচ্ছে স্থানীয় স্বার্থ। কিন্তু তাদের সাথে ক্ষমতা কি? 16 বছর কই ছিলেন? আমি ওই স্থানীয় তাদেরকে বলি, 16 বছর কোথায় ছিলেন? এই বিষয়টাই কিন্তু আমি আপনাকে বলতে চাচ্ছিলাম, প্রশ্নটা করতে চাচ্ছিলাম যে এমন তো হতে পারে যে 16 বছরে এই মুষ্টিমেয় লোকগুলা এত বেশি নির্যাতিত ছিল এখন যে তারা আসলে দলের সিগন্যালের জন্য অপেক্ষা করে নাই। তার মানে কি? তাহলে যদি এটাই হয়, এখন আসে যখন আমি বলছি যে বিএনপি ক্ষমতায় যাওয়ার দ্বার প্রান্তে নির্বাচন হলে একটা পারসেপশন, কালকে জামাত ইসলামের আমির শফিকুর রহমান সাহেব, ডাক্তার শফিকুর রহমান কি বললেন, সুযোগটা তো তুলে দিচ্ছেন আপনি জামাত ইসলামের হাতে। বিএনপি যে এতদিন বলেছে, বিএনপি জামাত ইসলাম কালকে কি বললো, কিসের নির্বাচন? এভাবে কি নির্বাচন হবে নাকি? এভাবে যদি পুলিশ অবরুদ্ধ হয়, আসলে এটা সত্য, একটা নির্বাচনের সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই গুরুত্বপূর্ণ, এবং আপনি যদি একটা থানাকে অবরুদ্ধ করে ফেলতে পারেন, তাহলে নির্বাচনের সময় একটা ভোট কেন্দ্রকে পুরো থানাকে অবরুদ্ধ করছে না, নির্বাচনের সময় একটা ভোট কেন্দ্র। অন্তর্বর্তী সরকার এই 10 মাসে যেসব সংস্কার করার কথা এখনো বলা হচ্ছে, সে সংস্কার ছাড়া 10 মাসে আসলে কি সংস্কার হলো? তাহলে প্রশাসনে কেন সংস্কারগুলো এখনো হলো না? কেন পুলিশের নিয়োগগুলো হচ্ছে না? পুলিশ নিয়োগ তো এই সরকারের আমলেই হওয়া উচিত। আপনি এটাতে আছেন। সবচেয়ে দুর্ভাগ্যজনক সংবাদ শুনলাম আজকেই, দেখলাম একটা জায়গায়, ঢাকা শিশু হাসপাতাল, খুব সেন্সিটিভ জায়গা মনে করবেন, ঢাকা শিশু হাসপাতালে কোন রকম নিয়োগ বিজ্ঞপ্তি পরীক্ষা ছাড়া 65 জন চিকিৎসক নিয়ে দিয়ে দেওয়া হয়েছে। হাউ কাম ইট পসিবল? সেটা আসলে আমি যেহেতু জানি না বলতে পারছি না, আমি আপনাকে বলছি সাময়িক নিয়োগ হতে পারে। না, আপনি চিকিৎসক, আপনি কিন্তু বুঝবেন, চিকিৎসক আপনার শিশুর চিকিৎসা করবে, হতে পারে, খুব ভ্যালিড তার। আমার প্রশ্ন এটা না, আমি কতগুলো জায়গা আপনাকে সার্টিফিকেট বলি। আমার কাছে মনে হচ্ছে যে সরকারের আন্তরিকতার বিন্দু পরিমাণ অভাব নাই।
সরকার খুবই অনেস্টলি কাজ করছে এখন পর্যন্ত। আমি সবচেয়ে যে জায়গায় খুশি, একজন উপদেষ্টার বিরুদ্ধেও সরাসরি, আমি এবার বলছি, একজন উপদেষ্টার বিরুদ্ধে সরাসরি কোনো দুর্নীতির অভিযোগ নাই। এইটা আপনাকে মানতে হবে। না, অভিযোগ আছে, না না, প্রমাণ হয়, উপদেষ্টার বিরুদ্ধে নাই, নাই। উপদেষ্টার পিএস আছে, দারোয়ান হতে পারে, এপিএস হতে পারে। আমি কোথায় বলছি যে এখন পর্যন্ত সাদৃশ্য যারা কাজ করছে আমার তো ভালো লাগে। আমি যখন দেখি রিজওয়ানা আপা যখন কাজ করেন, বেলা ভাই মানে তার সঙ্গে নিবেদিত, যখন অধিকারের আদিল রহমান শুভ্র সাহেবকে আমি যখন দেখি, তাদের কোথাও আলোচনায় আছে, আপনি আমাকে দেখান তো। ওনার তো আসিফ নজরুল কাজ করে যাচ্ছেন, আসিফ নজরুল আগেও ওনারা সর্বজন। আমি বলি দেখেন, আমাদের দেশটা দুর্ভাগ্য আসলে আমাদের, যে এই যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমি অনেক গালবো, আমি তাকে ব্যক্তিগতভাবে অনেক এখন ভীষণ ভালো লাগছে। আচ্ছা, আমার বলেন তো, এই মানুষটি তাই সে যে স্বরাষ্ট্র উপদেষ্টা, তার চলন বলেন, তার শার্ট, তার প্যান্ট, তার পোশাক দেখেন, তার মধ্যে কোনো অহংবোধ নাই, তার মধ্যে নেই একটা মানুষ। এই যে এই বয়সে এসে নিরবিচ্ছিন্ন ভাবে মানুষের কাছে যাচ্ছে, দৌড়াচ্ছে, পুলিশকে এনকারেজ করছে। আপনি যদি সেই পুলিশকে ঘিরে রাখেন, আর সবচেয়ে বড় কথা কি, এটা তো সব দলের সমর্থন নিয়ে সরকার চান, দলের তো সমর্থনগুলো লাগবে সরকার। এখন আপনি যদি প্রতি রন্ধ্রে রন্ধ্রে যদি এইভাবে প্রতিবন্ধকতা তৈরি করেন, কিভাবে সংস্কার হবে? আপনারা সংস্কারের কথা আপনি বলেন, একটা সংস্কারের বিষয়ে 10 মাস পেরিয়ে 1 বছর পূর্ণ হতে যাচ্ছে, 11 মাস শেষ হয়ে 1 বছর পূর্ণ হতে যাচ্ছে। সবচেয়ে আশার আলো যে জায়গাগুলো আমরা চেয়েছিলাম, আমরা দুদকের কোনো সংস্কার নাই, জনপ্রশাসনের সংস্কার নাই। দেখেন এনবিআর এর মতো একটা প্রতিষ্ঠান কর্মবিরতিতে মানে দুইটা আন্দোলনে কি একটা অবস্থা হলো। আমাদের সরকারি ইয়েতে যে কর্ম কমিশন আইনের যে ধারায়, এখানে আবার পরিবর্তন আসবে। সবচেয়ে বড় বড় যে জায়গাগুলো ছিল, আইনের বিচার বিভাগ, একটা অনেকদিন থেকে শুনছি, বুকে আশা পাচ্ছি যে বিচার বিভাগে আলাদা সচিবালয় হবে, বিচারক আর কোনো এমপি মন্ত্রী টেলিফোনে ভয় পাবে না। আসলে তারাও তো মানুষ, তাই না? তাদেরও তো একটা রুটি রুজির বিষয় আছে। এই যে তাদেরকে আলাদা করে দেওয়ার একটা উদ্যোগ নেওয়া হয়েছে, এই যে মনে হয় কামরুজ্জামান যে এই সংস্কারগুলো হলে এই সংস্কারের যে আইন বইতে থাকবে, সেই বই অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা সম্ভব হবে বা করবে। কোনো সময় যে করবে কি করবে না, এটা তো হাইপোথেটিক্যাল। আমি তো এত হাইপোথেটিক্যাল যাবে না, হবে কি হবে না, ভবিতব্য জিনিস না, জিনিস তো নাই, বইয়ের পাতায় তো লিখাই নাই। হ্যাঁ, আপনি বলতে পারেন ভাই আগেও তো বইয়ের পাতায় লেখা ছিল না, গুম করা যাবে না, হত্যা করা হয়েছে বলে যারা করেছে তাদের আজকে বিচারের কথা বলতে পারছেন। আজকে আপনি খেয়াল করে দেখবেন, আমার কথা কিন্তু আপনি যে আমি মুসলিম, হ্যাঁ, আমার মহাপবিত্র গ্রন্থে লেখা আছে মানুষকে হত্যা তুমি করতে পারবে না, কিন্তু হাতের বদলে হাত, চোখের বদলে চোখ বলা আছে, কিন্তু পবিত্র কোরআন শরীফে সূরাতে বলা আছে। তাহলে আমি কি করব? আমি তো হাতের বদলে হাত টানিয়ে যদি মানুষটাকে মেরে ফেলি, আমার মহাপবিত্র গ্রন্থ তো এটা বলে নাই। তাহলে আমার সংবিধানে যেটা নাই, সংবিধানের যেটা যুক্ত নাই, বিচার বিভাগ বলা হচ্ছে নামে স্বাধীন, আসলে স্বাধীন ছিল। ধর্মের বাইরে যদি আমরা আলোচনা করি তাহলে মানবতা একটা বড় বিষয়। আমি এবার মানবতা ভাই, ধর্ম মানবতাকে সবচেয়ে বড় জায়গায় রাখা হয়েছে। মানবতা বিবর্জিত কোনো কাজ কোন ধর্মে বলেছে বলে আমার জানা নাই। আমার মনুষ্য সৃষ্টি হতে পারে, ধর্ম বলে নেই। কিন্তু এখন আমি ধর্মদাস, কোন সংবিধানে বলার কথা না যে মানবতা বিবর্জিত কোনো কাজ আপনি করেন। আমাদের এখন আজকের অবস্থা হচ্ছে এই যে এগুলো হচ্ছে, আমি যেটা বলছি, জামাত ইসলামের শফিকুল ইসলাম সাহেব যে বললেন, এই সুযোগটা কে করে দিল? আজকে আমি অপেক্ষা করছিলাম যে আজকে বিএনপি পাটগ্রাম হাতীবান্ধা নিয়ে কিছু একটা বলবে। হ্যাঁ, আমার যেটা আশঙ্কা, যদি এভাবে ঘটতে থাকে বিভিন্ন জায়গায়, ধরেন বিএনপি সামনে ক্ষমতা আসলো, বিএনপি তো তখন ক্ষমতায় থাকবে ভাই, তখন তো কোনো জব, তখন এগুলোকে কিভাবে নিয়ন্ত্রণ করবেন আপনি? প্রত্যেকটা পাড়ায় পাড়ায় গিয়ে কি রিজভী সাহেবের পক্ষে সম্ভব হবে? এনি সাহেবের পক্ষে সম্ভব হবে? বা যেই তুমি করবে না, তুমি করবে, কতজনকে বহিষ্কার করবেন? কারণ যদি আপনি যেটা বললেন ক্ষোভের বহিঃপ্রকাশ না ভাই, না, তবে নির্বাচিত সরকার আসলে এই ক্ষোভের বহিঃপ্রকাশ হয়তো কমে যাবে। আপনি থাকবে না বললেই, যখন দায়িত্বে আসবেন তখন বড় রেসপন্সিবিলিটি আপনার, জনগণের জিম্মা, নিরাপত্তার দায়িত্ব আপনার দিকেই কিন্তু অভিযোগের তীরটা আসবে। আজকে যখন আমরা প্রধান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দিকে আমরা অনেক কথা বলতে পারি কেন? তিনি বলেছেন মন খুলে সমালোচনা করুন। আমরা কথাগুলো বলছি কেন? 16 বছর পরে হলেও সেই কথা বলার সুযোগ আমরা পেয়েছি। বলছি কেন ভাই? বাবু, একটা চার টেবিলে রাজনীতির মাঠে তো নানা ধরনের আলোচনা হয়। আসলে সবচেয়ে বেশি আমরা হয়তো নিজেদেরকে অনেক বেশি মনে করি আমরা জানি, কিন্তু আসলে জানার গল্পটা খুব বেশি হয় কিন্তু চার দোকানগুলোতে আমরা নিজেরা দেখেছি। মানুষ এটা স্বপ্ন দেখা শুরু করেছে, যদি এরকম হয় যে নির্বাচন হলো, দেশে যদি বিএনপি কে জনগণ চায়, বিএনপি ক্ষমতায় আসলো, তারেক রহমান হবে প্রধানমন্ত্রী,
ডক্টর ইউনূস হবেন রাষ্ট্রপতি, বিরোধী দলে থাকবেন, বৃহত্তর বিরোধী দলে থাকবেন জামাতে ইসলাম, এবং এনসিপি থাকবে বিএনপির ছায়ায়। এরকম যদি হয় তাহলে দেশে নাকি শান্তি ফিরতে পারে, এই ধরনের একটা আলোচনা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়ও অলরেডি শুরু হয়ে গেছে। এই যে স্বপ্নের ব্যাপারটা, এই বিষয়টা নিয়ে আপনার কাছে জানতে চাই, আসলে এই ধরনের কোনো প্রক্রিয়া হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা, আর থাকলেও কোনো শান্তি আসলে দেশে বা স্থিতিশীলতা আসবে কিনা? প্রথম কথা বলি যে আপনার মানে আমরা আমাদের যেটুকু অভিজ্ঞতা রাজনীতি যা দেখেছি বিগত দিনগুলোতে, এটা কেউ কেউ দেখতে পারে, এটা বাংলাদেশে এটা হবে না। ক্ষমতা এমন একটা জিনিস, ক্ষমতা কেউ শেয়ার করে না। আপনি আপনার পরিবার দিয়ে দেখবেন, পৃথিবীতে মা বাবা ভাই বোনের চাইতে তার কেউ আপন, সন্তানের চেয়ে আপন হয় না। একটা পরিবারে যখন 3-4টা ভাই বোন থাকে, তারা ছোটবেলায় যে একাত্মতা থাকে, এখন আপনি ছোটবেলার স্বপ্নটা বললেন, যখন তারা কৈশোর পেরিয়ে যৌবনে যায়, তারপর আস্তে আস্তে কিন্তু এই স্বপ্ন বাবা মার থাকে যে একসাথে থাকবে, মিলেমিশে থাকবে, একই পরিবারে থাকে, পারে না। আস্তে আস্তে ভাই যার যার কর্ম নিয়ে চলে যায়। এটা তো রাজনীতি, ক্ষমতা। তাহলে এই সূত্র ধরেই যদি বলি যে তার মানে এই যে মতের মানে ঐক্য হচ্ছে না, এটা কি নির্বাচনকে বিলম্বিত করারই একটা প্রক্রিয়া বা সম্ভাবনা দেখছেন? আপনি খুব ভালো প্রশ্ন তুলেছেন। আমরা গত কয়েকদিন থেকে যা দেখছি, সব আলোচনা শেষ হলো। প্রথমে সমস্যা ছিল নির্বাচন কবে হবে, ডিসেম্বর থেকে জুন। বিএনপি বলল না না, ডিসেম্বরের মধ্যে যাওয়াই যাবে না, ডিসেম্বরের বাইরে। এটাই তো। এর মধ্যে সেনা প্রধান আরেকটা আমাদের ওয়াকারুজ্জামান, তিনি বলেছিলেন ডিসেম্বরের পরে ব্যারাকে ফিরে যেতে চায় তারা ফিরে গেলে তো মানে দেশের আর নিরাপত্তা শান্তি শৃঙ্খলা কোনো আলোচনাই থাকে না। তখন মানুষ ভাবলো না ডিসেম্বরে হবে, কিন্তু যেহেতু লন্ডনের বৈঠকের পরে আলোচনা হলো যে না, নির্বাচন জুনেও হচ্ছে না, ফেব্রুয়ারিতেই হবে, ঠিক আছে, তখন তো মানুষ ভাবলো সব ঠিক আছে। এখন হঠাৎ করে ঐক্যবদ্ধ কমিশনে আসার পরে ভাই এমন এমন জায়গায় ধরেন প্রায় আমি বলবো 60-70% বিষয়ে তারা একমত হতে পেরেছে। তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে তারা একমত, শুধু কিভাবে প্রক্রিয়াটা হবে সেটার বিষয়ে একমত, অনেকগুলো বিষয়ে তারা একমত হয়েছে। এখন একটা হঠাৎ করে ভাই এমন জিনিস যদি আনুপাতিক ভোট, কেন আনুপাতিক ভোট? কারণ হচ্ছে ভাই আপনি তো উচ্চ শিক্ষিত, আপনি তো পরীক্ষা চাকরি দিলে আপনি পেয়ে যাবেন, আমি তো ভাই পাবো না। আপনি বিসিএস দিয়ে আপনি তত্ত্বর করে সচিব হয়ে যাবেন, আমি পরজোর কেরানি হইতে পারবো, তাও পারবো না। এটা তো আমার ব্যর্থতা, আমি পড়াশোনা করিনি। এখন আমার সমস্যা হচ্ছে আমি এখন সবগুলো দল, এই যে প্রধান উপদেষ্টা বলছে সবগুলো রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ, সবগুলো রাজনৈতিক কারা, যতগুলো নিবন্ধিত রাজনৈতিক দল আছে। এখন নিবন্ধিত বেশিরভাগ রাজনৈতিক দল দেখতেছে নির্বাচন হওয়া মানেই হচ্ছে বিএনপি একটা বড় অংশের ভোট পেয়ে যাবে, পাশ করবে। ব্যক্তি নির্বাচন, এমপি কেন্দ্রিক নির্বাচন, যেটা প্রচলিত নির্বাচন আছে। এখন অন্য দলগুলো জামাত যদি জাতীয় পার্টি অংশ না নেয়, আওয়ামী লীগ তো নাই, যদি জাতীয় পার্টি অংশ নেয় না সুযোগ না থাকে, তাহলে জামাত হবে সেকেন্ড পজিশন। কিন্তু ক্ষমতায় যাওয়াটা তাদের জন্য, এতগুলো আসন পাওয়া বিএনপি এগেনস্টে বাস্তবতার অর্থে খুবই কঠিন। এনসিপি সেই জায়গায় আরো কঠিন। তখন অন্য যে রাজনৈতিক দলগুলো আছে যাদের কোনো এমপি প্রতিনিধিত্ব গত 15-20 বছরে নাই, হয়তো সরকারের অনুকম্পায়, বিভিন্ন সময় সরকারের অনুকম্পায় কয়েকটা আসন পেয়েছে বা আসন ছেড়ে দিয়েছে, তারা চলে আসছে, বলছে আমরা মহাজোট সরকার। এই ফর্মুলা থেকে বেরোতে এবার একটা সব ইসলামিক অনেকগুলো আমাদের দল আছে, হ্যাঁ, খেলাফত আছে, এর মধ্যে আমাদের অন্য ইসলামিক দলগুলো আছে, তারাও একখানে বলছে পিআর সিস্টেম আমরা ভোট চাই। কিরকম? সংখ্যানুপাতিক। এখন এই যে সংখ্যানুপাতিক একটা দাবি উঠছে, বিএনপি বলতে প্রশ্নই উঠে না। আবার বিএনপির সাথে এতদিন ছিল গণ অধিকার পরিষদ, নুরু বুঝছে তার এলাকায় রাজনীতিতে বিএনপি তাকে স্থান দিচ্ছে না, তিনি আবার ভোল চেঞ্জ করে এখন বলছেন না আমিও পিআর সিস্টেমে চাই। এই যে পিআর সিস্টেমে গেলে আপনি একটা কথা বলেন, পিআর সিস্টেমে যখন চাচ্ছে হয়তোবা আনুপাতিক ভোটের হার হবে, তো আপনার এমপি কে হবে আপনি জানেন না, আপনি কাকে ভোট দিচ্ছেন, আপনি মার্কাকে ভোট দিচ্ছেন। এই মার্কা ঠিক করে দিবে আপনার এলাকা এমপি কে। আপনি যদি মনে করে, দল যদি মনে করে আনুপাতিক, আর আমি নবীন হোসেনকে একটা নমিনেশন দিলাম, নবীন হোসেন এমপি হয়ে গেছে, মানে এটা একটা কথার কথা। এর ভালো মন্দ কি আছে জানি না, কিন্তু এখন এই পিআর সিস্টেম আরেকটা অনিশ্চয়তা। আমি যদি একটা প্রশ্ন করি আপনাকে, যে সব রাজনৈতিক দল বলে জনগণ যা চায় তাই, কিন্তু পিআর সিস্টেম যদি হয় তাহলে তো জনগণের চাওয়ার প্রতিফলন শতভাগ হয় না। জনগণ মার্কাকে ভোট দিবে, তখন তো মার্কা মানে আনুপাতিক হারে, মানে আপনি ধরেন সারা দেশে আপনি ভোট পাইছেন, কথার কথা এক্স একটা মার্কা, সে পাইছে 5%, 5% অনুযায়ী 300 আসন থেকে তার যদি একটা এমপি হয়, সে একটা পাবে, না তো জীবনেও সে পাইতো না। বিএনপি বলতে আমি এটা কেন মানবো ভাই?
এখন বিষয়টা হচ্ছে বলে আমার কনস্টিটিউশন নাই, এরা বলতেছে কনস্টিটিউশন তো কোনো করে তো আমরা কিছুই আসি নাই। সেদিন আমি দেখলাম আলী রিয়াজ সাহেব উনি একটা কথা বলেন যে কনস্টিটিউশন মানে তো আমিও এখানে আসি না, উনি বলে দিতেছেন। তাহলে কনস্টিটিউশন মানে কেন শপথ নিয়ে আসলেন? দেখেন অনেক বড় বিতর্ক, কিন্তু আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে এই যে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব দ্রুত স্বাভাবিক করা উচিত, কোনো অবস্থায় এগুলো আর রাজনৈতিক দলগুলোর ঐক্যমত দ্রুত আসা উচিত। জুলাই সনদ এনসিপি অলরেডি আপনি দেখেছেন সারা বাংলাদেশে তারা উত্তরাঞ্চল সফর করছে, তারা বিভিন্ন জায়গায় যাচ্ছে, বিভিন্ন জায়গায় তাদের কথা বলছে, স্লোগান দিচ্ছে, ভালো লাগছে, আমার কাছে দেখে ভালো লাগছে। নতুন একটি রাজনৈতিক দল গ্রামে গঞ্জে তারা হাঁটছে, মানুষের কাছে তারা বুঝতে পারছে তাদের মধ্যে মানুষদের মধ্যে চেতনা ফিরে আনবে। কিন্তু দিন শেষে আপনাকে আমি একটা কথা বলি, এই দেশের যে ভোট আগামী 15 বছর কি হবে জানি না, 20 বছর কি হবে জানি না, সব উপরওয়ালা জানেন। কিন্তু আমরা এতদিন দেখেছি এদেশে সবসময় ভোট হয়েছে দুই ধরনের সেন্টিমেন্টে, একটা হচ্ছে আওয়ামী লীগের পক্ষে, একটা হচ্ছে এন্টি আওয়ামী লীগ। এবার আওয়ামী লীগ নাই, এন্টি আওয়ামী লীগ ভোটগুলো কে পাবে সেটা একটা খুব দেখার বিষয়। আমরা সবার আগে আমরা একটা জিনিসই চাই, সেটা হচ্ছে মানুষ ভোট দিতে আসুক এবং সবাই মনের যে তাগিদ সেই তাগিদ থেকে তারা ভোট দিক, সেই প্রত্যাশা করে আজকে শেষ করছি। দর্শক, আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন।